প্রথমে তুমি যখন এরকম একটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে, এটা নিয়ে আগে সুন্দর করে দেখবা ভাইয়া, সুন্দর করে দেখবা। এক নম্বর কাজ হচ্ছে কোথাও সেরাফাটা আছে কিনা, এটা তুমি প্রথমত চেক করবা। যদি কোথাও সেরাফাটা থাকে তাহলে পরীক্ষায় যে ইনভিজিলেটর থাকবে, পরীক্ষক থাকবে, তাকে তুমি বলবা যে স্যার বা ম্যাম আমার হচ্ছে এখানে সেরাফাটা আছে, আমাকে চেঞ্জ করে দেন। তোমাকে অবশ্যই চেঞ্জ করে নেওয়া লাগবে। আর যদি এই জায়গায় কোনো তুমি দাগ দাও বা কাটাকাটি করো বা ভাঁজ করো, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে না। তো এটা পাওয়ার পর দেখলা যে সেরাফাটা নাই, এরপরে রোল নাম্বারটা সুন্দর করে এখানে লিখে বৃত্তগুলো হট করবা। এমন কোনো কাজটা ভুল করে কিন্তু রেজাল্ট চলে আসবে না। তা আগেই তোমাকে বলছিলাম যে দেখে নিবা যে এক থেকে শুরু করে 100 পর্যন্ত তোমার ঘর আছে কিনা। এমন হইতে পারে কোনো প্রশ্নে মিস্টেক হতে পারে, ধরো 1 থেকে 10 পর্যন্ত আছে, মাঝখানে 64 65 এই ঘরগুলো বা 62 থেকে 65 এগুলো মানে প্রিন্টে আসে নাই, এগুলো মিস্টেক হয়ে গেছে, অপশন নাই। তখন দেখা যাবে বিকেল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এটা তোমাকে সাথে নিয়ে যাইতে হবে। এবং তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন যে কার্ড আছে, অবশ্যই মেইন কপি সাথে নিয়ে যাবা। আমি 75 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে তুমি দেখো যে তোমার চলে আসে মেবি 4500 সেকেন্ড চলে আসে। তো এটাকে যদি আবার আমি 100টা যদি প্রশ্ন 100 দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি দেখবো যে আমার প্রায় 45 সেকেন্ড করে চলে আসে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 45 সেকেন্ড করে পাচ্ছি। তো মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে 45 সেকেন্ড দেওয়া যাবে না। এমন কিছু প্রশ্ন তোমাকে বললো যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো যেগুলো সিম্পল কোশ্চেন তুমি আগে থেকে প্র্যাকটিস করে আসছো, তো ওইগুলো তুমি দেখার সাথে ধূপধাপ 5 থেকে সর্বোচ্চ 10 সেকেন্ড উত্তর করতে পারবা। আমি যে প্রশ্ন ধরো পাইছি, এখন প্রশ্ন পাওয়ার পরে প্রথম প্রশ্ন আমাকে বলছে যে লাইসোজোমের উৎপত্তি কোনটি থাকে। আমি এটা পারতেছি না, ভয় পাওয়ার কারণ নাই। রক্তের প্রধান সাকুল হিসেবে কাজ করে কোনটি, এটাও পারি না। মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, এটাও পারি না। শব্দের প্রতি সারাদান করে কোনটি। মানে প্রথম 1 থেকে কথার কথা ধরে নাও, প্রথম 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, আমি এই 1 থেকে 7 এর একটা উত্তর পারি না। তো এই যে আমি 1 থেকে 7 এর একটা উত্তর পারি না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার চান্সও বিষয় নেই। স্টিল তুমি খেলার মধ্যে আসো, স্টিল তুমি গেমের মধ্যে আসো, তোমাকে এই বিষয়টা করতে হবে। পরীক্ষা দিলে যেহেতু আসছি, লেগে থাকতে হবে। আসল খেলা আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। তুমি টিকে থাকতে পারো ভাইয়া, দেখবা যে চান্স ইনশাআল্লাহ হয়ে যাবে। তো 30 40 50 60 65 আর 70 এই 70 মিনিটে আমাদের আসল খেলাটা খেলতে হবে। এবং আমরা 3 স্টেজের কথা বললাম, এই প্রথম এই অংশটুকুর মধ্যেই আমাদের কিন্তু ভাইয়া মানে আমাদের কাজ শেষ করতে হবে। বাকি 5 মিনিট এটাকে আমরা এক্সট্রা খেলে রাখছি। আমরা যা খেলার এই 15 বা এই যে তোমার 30 20 15 লিখছি, এই 3 স্টেপে খেলা খেলতে হবে। কি করব আমি নেগেটিভ লাগাইছি ভাই, নেগেটিভ খেলার চান্স হয়, এটা ডান দিতে হবে। আমাকে তো বুঝাইলাম ভাই আমি যে মনে করো যে 70টা শিওর লাগাইছে, সে যদি পরে 20টা লাগায় ভুল লাগায়, তাহলে কিন্তু 20টাই ভুল হবে, কখনোই তো ভুল হবে না। তার মানে কি, তার মানে এই 70টার মধ্যে থেকে ভুল গেছে। যে 70টা গাইড করতে পারে, সে 20টা যদি আন্দাজেও লাগায়, 20টার মধ্যে 20টা কখনোই ভুল হবে না। তার মানে তোমার নেগেটিভের জন্য তোমার চান্স মিস্টেক হয় না, তোমার মিস্টেক হচ্ছে এখানে অনেকগুলো ভুল ছিল, তারপরে তো নেগেটিভ সব মিলে তোমার চান্স ইনশোর করতে হবে। কারণ তো মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তরপত্র দাগানোর কৌশল নিয়ে আজকে কথা বলবো। তোমাদেরকে 3 স্টেপ মেথড আমি শেখাবো, যারা এই 3 স্টেপ মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারবা, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ ভাইয়া, তাহলে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে সিট মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা ইনশিওর করতে পারবা। তো আজকে আমরা পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করবো। তো প্রথমেই দেখো, তোমাদেরকে প্রেশার নেওয়া যাবে না। প্রথমেই তোমাদেরকে বলি, মেডিকেল ভর্তি পরীক্ষা এটা অবশ্যই একটা কম্পিটিটিভ এক্সাম এবং সব থেকে ভাইয়া কম্পিটিটিভ এক্সাম। এবং এখানে তোমাকে একটা যুদ্ধ ভাব আসতেছে, একটা ফিল হচ্ছে তোমার যে আসলে আমি পারবো কিনা, আমার যদি বন্ধুরা চান্স পাবে, যদি না পাই। সো তুমি যখন এটাকে অনেক বেশি এটাকে হাইপে তুলবো, মাথায় তুলবো, তখন তোমার মনে হবে যে চান্স না পাইলে সবকিছু শেষ। না ভাইয়া, চান্স না পাইলে কিচ্ছু শেষ হয়ে যাবে না, ঠিক আছে? তুমি জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসো। এটা তোমার একটা পরীক্ষা, তুমি এতদিন পড়াশোনা করছো না, এতদিন ইফোর্ট দিয়েছো না, সেইটাই তুমি জাস্ট একটা পরীক্ষা দিবা। যদি তোমার কপালে থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তো অনেক বড় করে দেখে, অনেক প্রেশার নিয়ে তুমি দেখবা যে ব্রেন্ডে প্রেশার দিচ্ছ, আলটিমেটলি ভালো প্রিপারেশনেও চান্স হচ্ছে না। যেহেতু এটা একটা 100টা এমসিকিউ বেসড এক্সাম, 100টা এমসিকিউ আসবে। তো এখন তোমার মনে করো যে কোচিং এর এখানে নাম্বার আসতো না, বাট ওই 100টা পরীক্ষা তুমি একটা ভালো পারফরমেন্স করে আসলে এবং তোমার 70 প্লাস হয়ে গেল, এবং দেখা গেল যে 70 প্লাসের আশেপাশে কাটমার তুমি কোনো একটা সরকারি মেডিকেল চান্স পেয়ে গিয়েছো, তাহলে কেমন হবে? তো অবশ্যই তোমাকে আমি এই জিনিসটা বলবো, মোটিভেটেড থাকো, কোনো প্যারা নেওয়া যাবে না, কোনো হতাশা আসা যাবে না। কন্টেন্টে গ্যাপ, এইটা পাই না সেইটা পাই না, চান্স না হলে কি হবে, এইগুলা তোমার মনে হইতে পারে, কারণ পরীক্ষার আগে নর্মালি ভয় কাজ করে। তো কোনো ভয় কাজ করা যাবে না, কারণ দেখো যদি ভয় কাজ করে, তাহলে পরীক্ষা হলে তুমি যখন বসবা, তো ওই সময় তোমার যদি কোশ্চিন দেখে তুমি ঘাবড়ায় যাও যে কি ব্যাপার, আমি তো পারতেছি না, তাহলে কিন্তু তুমি চান্স ইনশিওর করতে পারবে না। কনফিডেন্স 100 পরীক্ষা দিয়েও মানে চান্স হবে। সো প্রথমেই তুমি যখন এরকম একটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে, এটা নিয়ে আগে সুন্দর করে দেখবা ভাইয়া, সুন্দর করে দেখবা। 1 নম্বর কাজ হচ্ছে কোথাও সেরাফাটা আছে কিনা, এটা তুমি প্রথমত চেক করবা। যদি কোথাও সেরাফাটা থাকে, তাহলে পরীক্ষায় যে ইনভিজিলেটর থাকবে, পরীক্ষক থাকবে, তাকে তুমি বলবা যে স্যার বা ম্যাম আমার হচ্ছে এখানে সেরাফাটা আছে, আমাকে চেঞ্জ করে দেন। তোমাকে অবশ্যই চেঞ্জ করে নেওয়া লাগবে। আর যদি এই জায়গায় কোনো তুমি দাগ দাও বা কাটাকাটি করো বা ভাঁজ করো, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে না। তো এটা পাওয়ার পর দেখলা যে সেরাফাটা নাই, এরপরে রোল নাম্বারটা সুন্দর করে এখানে লিখে বৃত্তগুলো হট করবা। এমন করো না যে বৃত্ত একটু হট করছো, অর্ধেকটা ভরাট হয়েছে এবং উপরে নিচের অংশ দেখা যাচ্ছে, এটা করা যাবে না। সুন্দর করে বৃত্ত ভরাট করতে হবে, উপর নিচে এই সবগুলো বৃত্ত যেগুলো আছে রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে লিখে বৃত্তটা ভরাট করবা। ওকে, এই কাজটা ভুল করে কিন্তু রেজাল্ট চলে আসবে না। তা আগেই তোমাকে বলছিলাম যে দেখে নিবা যে এক থেকে শুরু করে 100 পর্যন্ত তোমার ঘর আছে কিনা। এমনও হইতে পারে কোনো প্রশ্নে মিস্টেক হইতে পারে, যে ধরো 1 থেকে 10 পর্যন্ত আছে, মাঝখানে 64 65 এই ঘরগুলা বা 62 থেকে 65 এগুলার মানে প্রিন্টে আসে নাই, এগুলো মিস্টেক হয়ে গেছে, অপশন নাই। তখন তুমি দাগাইতে পারবে না, তখন তুমি অর্ধেক দাগায় আসছো। পরবর্তীতে তোমাকে তো চাইলে চেঞ্জ করে দিতে পারে, যদি পরীক্ষা ভালো হয় এটা চেঞ্জ করে দেওয়া উচিত, কিন্তু তখন তো তোমার হাতে সময় থাকবে না যে প্রথম থেকে আবার উত্তর করে আসবা। এই জন্য তুমি ইনিশিয়ালি চেক করে নিবা যে 1 থেকে 100 পর্যন্ত ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা অপশন আছে কিনা।
এটা তোমাকে শুরুতেই চেক করে নিতে হবে এবং প্রশ্নগুলো দেখবা যে অপশন কোনো গ্যাপ গেছে কিনা বা কোনো প্রশ্ন এখানে মিস্টেক হয়ে গেছে কিনা 1 থেকে 100 চেক করে নিবা। সো এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এইটা করার পরে ভাইয়া বিসমিল্লাহ বলে ঠিক আছে তো হাতে নিলা, এখন তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা উত্তর করবা। সো দেখো প্রথমত আমি তোমাকে যেটা বলবো, তো আমি কয়েকটা জিনিস তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপরে তোমাকে আমি প্রশ্নপত্র কিভাবে দাগাবা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা এগুলো একটু বলে দিব তোমাদেরকে। প্রথমেই আমি কি একটু রিভিউ তোমাকে করি যে পরীক্ষার হলে তুমি কি কি সাথে নিয়ে যাবা। অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড এটা তোমাকে সাথে নিয়ে যাইতে হবে এবং তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন যে কার্ড আছে অবশ্যই মেইন কপি সাথে নিয়ে যাবা। এখন একজন আমাকে আজকে মেসেজ করে বলতেছিল যে ভাইয়া আমার তো রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি আমি হারাই ফেলছি, তো এখন আমি কি করব। তো এখন যেহেতু তোমার হাতে করার মতো তেমন কিছু নাই, তুমি অবশ্যই তুমি কি করবা যে এইচএসসি পরীক্ষার তোমার যে রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপি আছে সেটা অবশ্যই নিবা এবং যে প্রবেশপত্র যেটা আছে এটা তুমি নিবা এবং টিচারকে কনভিন্স করার চেষ্টা করবো স্যার আমি এটা ভুল করে হারিয়ে ফেলেছি, আমি প্রবেশপত্র নিয়ে আসছি এবং আমি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে আসছি। এবং দেখো ট্রান্সপারেন্ট কলম জিনিসটা কি ভাইয়া, যে কলমটা বাইরে থেকে কালি দেখা যাবে যে কালি কতটুকু আছে, ঠিক আছে এতটুকু কালি আছে নাকি এতটুকু কালি আছে বাইরে থেকে দেখা যাবে। এইরকম কলম 2 থেকে 3টা নিবা এবং আজকে এবং কালকে সারাদিন বাসায় লিখবা, একটু খাতার মধ্যে একটু লেখালেখি করবা যাতে কলমটা একটু চালু হয়। যদি একদম নতুন কলম নিয়ে যাও তাহলে পরীক্ষার হলে যে বৃত্তগুলো থাকবে ক খ গ ঘ দেখবে যে দাগায় তুমি মজা পাচ্ছ না, বৃত্ত ভর করতে সময় লাগতেছে। এই জন্য আগে থেকে এই কাজগুলো তুমি একটু ঠিকঠাক করে রাখবা। এরপরে আসে যে কোন কোন জিনিসগুলো পরীক্ষার হলে তুমি নিয়ে যাইতে পারবা না। দেখো কোনো ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন ক্যালকুলেটর ঘড়ি কিচ্ছু নেওয়া যাবে না। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমি যদি ঘড়ি নিয়ে না যাই তাহলে পরীক্ষার হলে আমি সময়টা দেখবো কিভাবে, বা একটু পরে তো তোমাদের গেম প্ল্যান শেয়ার করবো। টেনশন করো না, প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে বা তুমি যেখানে পরীক্ষা দিবা ঠিক আছে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, পরীক্ষা কোথায় হয়, পরীক্ষা কিন্তু ভেন্যুতে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা অবশ্যই ভেন্যুতে তোমার যে কলেজ থাকবে ঠিক আছে এই যে স্কুল বা কলেজ উল্লেখ থাকবে সেখানেই তোমাকে পরীক্ষায় বসতে হবে। তো ইলেকট্রিক ডিভাইস দিবা না, পেন্সিল নেবার নতুন নির্দেশনা অনুযায়ী এটাও নিতে নিষেধ করছে, তো এটাও নেওয়ার দরকার নাই। ঘড়িও তো নিবা না, ক্যালকুলেটর নিবা না, ইলেকট্রিক কোনো ডিভাইস দিবা না। ওকে, আর পরীক্ষা অবশ্যই তোমাকে ভেন্যুতে গিয়ে পরীক্ষা তোমাকে দিতে হবে। আচ্ছা এরপর একটা জিনিস বলি যে মেয়েদের যাদের নিকাব থাকে তাদের অনেক সময় চেক করা হয়, তো সেই বিষয়টা তোমার একটু মানসিক প্রস্তুতি রাখবা। যদি কান খোলা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না, আর যদি কান ঢাকা থাকে তাহলে তারা একটু চেক করে দেখতে পারে যে কানে তোমার কিছু আছে কিনা। তো এই ব্যাপারটা একটু মানসিক প্রস্তুতি রাখবা, হিজাব থাকলে কান খোলা থাকলে ভালো। ওকে আচ্ছা, তো এই ব্যাপারটা তোমাদের একটু বলে দিলাম। এবার তোমাদেরকে যে জিনিসটা বলবো, এই যে তুমি প্রশ্ন পেয়ে গেছো হাতে, এখন তোমাকে একটু ঠান্ডা মাথায় পরীক্ষায় গেম প্ল্যান সাজাইতে হবে। তো আমি যদি তোমাকে বলি বিগত বছরগুলোতে 60 মিনিট করে পরীক্ষা হইতো, তো 60 মিনিট যখন পরীক্ষা হইতো তখন কিন্তু তুমি ভাইয়া প্রত্যেকটা প্রশ্নের জন্য 36 সেকেন্ড করে সময় পাইতা। তো এই বছর যেহেতু সময়টা হচ্ছে তোমার 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে কত দাঁড়াচ্ছে, তার মানে সব মিলিয়ে 75 মিনিট দাঁড়াচ্ছে। তো আমি 75 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে তুমি দেখো যে তোমার চলে আসে মেবি 4500 সেকেন্ড চলে আসে। তো এটাকে যদি আবার আমি 100টা যেহেতু প্রশ্ন 100 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি দেখবো যে আমার প্রায় 45 সেকেন্ড করে চলে আসে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 45 সেকেন্ড করে পাচ্ছি। তো মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে 45 সেকেন্ড দেওয়া যাবে না। এমন কিছু প্রশ্ন তোমাকে বললো যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো যেগুলো সিম্পল কোশ্চেন তুমি আগে থেকে প্র্যাকটিস করে আসছো ওইগুলো তুমি দেখার সাথে ধূপধাপ 5 থেকে সর্বোচ্চ 10 সেকেন্ডে উত্তর করতে পারবা। তো ওইগুলো তোমাকে খুব দ্রুত উত্তর করতে হবে এবং যে প্রশ্নটা একটু সময় বেশি লাগবে সেই প্রশ্নটা তুমি পরবর্তীতে সময় দিবা। তো এখন আমি এই যে তোমার 75 মিনিট, এই যে তোমার 75 মিনিট মানে কত ভাই, এই 75 মিনিট মানে হচ্ছে এই 75 মিনিট মানে হচ্ছে তোমার 4500 সেকেন্ড, 4500 সেকেন্ড। এটাকে তুমি কিভাবে সঠিকভাবে পরীক্ষার হলে তুমি ইউজ করতে পারো সেটা আমি তোমাকে বলি। তো এখন দেখো আমি যে প্রশ্ন ধরো পাইছি, এখন প্রশ্ন পাওয়ার পরে প্রথম প্রশ্ন আমাকে বলছে যে লাইসোজোমের উৎপত্তি কোনটি থাকে, আমি এটা পারতেছি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রক্তের প্রধান সাকুরি হিসেবে কাজ করে কোনটি, এটাও পারি না। মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, এটাও পারি না। শব্দের প্রতি সারাদান করে কোনটি, মানে প্রথম 1 থেকে কথার কথা ধরে নাও, প্রথম 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমি এই 1 থেকে 7-এর একটা উত্তরও পারি না। তো এই যে আমি 1 থেকে 7-এর একটা উত্তরও পারি না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার চান্সও বিষয় নেই। স্টিল তুমি খেলার মধ্যে আসো, স্টিল তুমি গেমের মধ্যে আসো, তোমাকে এই বিশ্বাসটা করতে হবে পরীক্ষা দিলে যেহেতু আসছি লেগে থাকতে হবে। আসল খেলা আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। তুমি যদি টিকে থাকতে পারো ভাইয়া দেখবা যে চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই যে তুমি এখানে দেখলা যে 1 থেকে 7 পারো না, 8 নাম্বারটা পারো, 8 নাম্বারের বৃত্তটা প্রশ্নে 8 নাম্বার দেখার পরে উত্তর কোনটা 8 নাম্বার, সো যেটা 8 নাম্বার এখন তুমি 8 নাম্বার দেখতে যাবে 9 নাম্বারে ক খ গ ঘ আছে, 9 নাম্বারটা ভট পাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। 8 নাম্বার দেখছো সুন্দর হবে, 8 নাম্বার বৃত্তর ক নাম্বার উত্তর, ক নাম্বার ভট করলা, 8 শেষ। 9 পারো 9 দাগাও, 10 পারো 10 দাগাও, আবার 11 পারো না 12 পারো না বাদ, 11 পারো বাদ, 13 পারো 13 দাগাও। তো এইভাবে যদি কোনো প্রশ্ন তুমি না পারো সেই প্রশ্নটা স্কিপ
স্কিপ করতে হবে। আসো এইবার তাহলে আমরা মেইন যে পয়েন্টটা, তো সেই পয়েন্টটা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। তো আমি একটা জিনিসই তোমাকে প্রথমত এখান থেকে বোঝানোর ট্রাই করলাম যে কোনো প্রশ্ন যদি তুমি না পারো সেই প্রশ্ন তোমাকে স্কিপ করার মন মানসিকতা রাখতে হবে যদি তুমি চান্স ইনশিওর করতে চাও। তাহলে এই যে ভাইয়া আমাদের 75 মিনিট, এই 75 মিনিটকে আমরা 3 স্টেপ মেথডে ভাগ করব। কতটা মেথডে ভাগ করব? 3 স্টেপ মেথড। দেখো এই 3 স্টেপ মেথড তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমার সাথে। দেখো স্টেপ 1 STEP, স্টেপ 01, এরপরে হচ্ছে আমাদের স্টেপ 02, এরপরে আমরা দেখবো স্টেপ 03। তো ভাই এই জিনিসটা একটু বুঝায় বলেন তো। দেখো এই যে 75 মিনিট সময় রয়েছে, আমাকে প্রথমে একটা টার্গেট রাখতে হবে যে স্টেপ 1 এর মধ্যে আমি 1 থেকে 100 নাম্বার প্রশ্ন একবার পড়া শেষ করব। ঠিক আছে, 1 থেকে 100 একবার শেষ করাই লাগবে। এবং এই স্টেপ 1 এ আমি সময় রাখবো ভাইয়া 30 মিনিট। স্টেপ 1 আমি সময় রাখবো 30 মিনিট সময় রাখবো। তো এখন এই স্টেপ 1 এ 30 মিনিট আমি কিভাবে কাটাবো দেখো, বা এই সময়টা আমি কিভাবে ডিল করবো, সেটা হচ্ছে যে এই 30 মিনিট আমি দেখবো যে এই 1 থেকে 100 মধ্যে আমি যেগুলা দেখে দেখে পারতেছি, কোনো চিন্তা ভাবনা করা লাগতেছে না, কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না, কোনো ফিজিক্সের কোনো ম্যাথ করবো না, কেমিস্ট্রির কোনো ম্যাথ করবো না, যদি কোনো আইকিউ আছে সেটাও করবো না। তো এইভাবে এই 30 মিনিটে আমি জাস্ট 1 থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার রিভিউ করবো। তো আমার দেখো সময়ের ভাগটা হবে এরকম, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 তে ভাগ হবে এরকম। প্রথম 30 মিনিট, প্রথমে আমি 30 মিনিট যেগুলো একদম পারি সেগুলো লাগাবো। তো এইখানে আমার টার্গেট রাখা লাগবে যে যদি আমার এই প্রথম 30 মিনিটে 1 থেকে 100টা প্রশ্ন আমি দেখে ফেলবো, তো এর মধ্যে আমি 45 থেকে 50টা গাইড করতে পারি, এর খুব ভালো একটা স্কোর। 45 থেকে 50টা খুব ভালো একটা স্কোর। তাহলে প্রথমে 30 মিনিট, এরপরে দেখো প্রথমে 30 মিনিট, এরপরে তুমি সময় দিবা হচ্ছে, এরপরে সময় দিবা 20 মিনিট, এরপরে সময় দিবা 15 মিনিট, এরপরে সময় দিবা 5 মিনিট। দেখো 30, 40, 50, 60, 65 আর 5, 70। তাহলে ভাই বাকি 5 মিনিট কোথায় গেল? বাকি 5 মিনিট হচ্ছে তোমার সিস্টেম লস। অর্থাৎ এই যে তুমি পরীক্ষায় বসতেছো, তোমার যে পরীক্ষক সে তোমার খাতা দেখবে, সিগনেচার করবে, ওইখানে কিন্তু সময় যাবে। তখন যখন তুমি নাম রোল লিখবা তখন তোমার কিছু সময় চলে যাবে। তো ওইটাকে আমরা সিস্টেম লস হিসেবে ধরলাম, আমরা বাদ, এই 5 মিনিট আমাদের বাদ। তাহলে এই যে 30, 40, 50, 60, 65 আর 5, 70, এই 70 মিনিটে আমাদের আসল খেলাটা খেলতে হবে। এবং আমরা এই 3 স্টেপ যে মেথড বললাম, এই প্রথম এই অংশটুকুর মধ্যেই আমাদের কিন্তু ভাইয়া মানে আমাদের কাজ শেষ করতে হবে। বাকি 5 মিনিট এটাকে আমরা এক্সট্রা হিসেবে রাখছি। আমরা যা খেলার এই 15 বা এই যে তোমার 30, 20, 15 লিখছি, এই 3 স্টেপে খেলা খেলতে হবে। তো কি করবো? এই যে প্রথম যে 30 মিনিট সময়টা রয়েছে, এখানে আমি তো যেগুলো পারি 1 থেকে 100 মধ্যে জাস্ট দেখে দেখে পারতেছি। আমাদের কিছু প্রশ্ন অবশ্যই কঠিন থাকবে যেগুলো তুমি পারবা না, কিছু প্রশ্ন অবশ্যই সহজ থাকবে। এই জন্য বলছি যে 45 থেকে 50টা হলে ভালো। ঠিক আছে, এরপরে স্টেপ 2 এর মধ্যে এসে ফিজিক্সের ছোট ছোট ম্যাথ, কেমিস্ট্রির ছোট ছোট ম্যাথ, যেগুলা আমি একটু চিন্তা মানে হালকা চিন্তা করলেই পারবো, এইগুলো আমি দাগাবো। তাহলে আমি ধরে নিলাম প্রথম স্টেপে আমি 50টা দাগাইছি, 100টার মধ্যে 50টা দাগাইছি। ঠিক আছে, 50টাই বাদ, প্রথম স্টেপে 50টাই বাদ, গাণিতিক প্রবলেম হ্যান ত্যান যা সব বাদ, জাস্ট 50টা দাগাইছি। এরপরে স্টেপ 2 এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রির ছোট ছোট ম্যাথ যেগুলো চিন্তা করলে আমরা সেগুলো দেখাবো। তো এরকম প্রশ্ন মনে করো তোমার হাতে এখন কিন্তু 50টা প্রশ্ন বাকি আছে কয়টা প্রশ্ন? 50টা। তো এই 50টার মধ্যে দেখা গেল তুমি এই জায়গায় এসে তুমি 10 থেকে 15টা গাইড করে ফেললা, তুমি 10 থেকে 15টা। তার মানে তোমার সময় ছিল কিন্তু 20 মিনিট, তোমার প্রথম স্টেপে 30 মিনিট বাদ, এরপরে সময় ছিল 20 মিনিট। এই 20 মিনিটে দাগাইলে 50টা, এই 50টা কই থেকে দাগাইলে? বাকি 15টা দাগাইছো, বাকি যে 50টা ছিল ওখান থেকে 15টা দাগাইছো। তাহলে স্টেপ 2 এর মধ্যে তুমি কয়টা দাগাইলা? স্টেপ 2 এর মধ্যে তুমি দাগাইলা হচ্ছে 15টা। প্রথমে দাগাইছো 50টা, এখানে দাগাইছো 15টা। এখন স্টেপ 3 তে তোমার সময় আছে আবার দেখো 15 মিনিট। এখন এখানে তুমি কিন্তু আরো বেশি দাগাইতে পারবা। অনেকে 15টা দাগাবে, অনেকে দেখবা 20 থেকে 25টাও দাগাবে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যারা একদম কাটায় ধরো যে কাটমার্ক 70 কথা ধরে নাও, এখন যারা এই টার্গেটে আগাচ্ছ বা এই রোড ম্যাপে আগাচ্ছ তাদের কিন্তু কথা বলতে বলবো। যারা টপার তারা দেখবো যে প্রথমে এখানে 50 থেকে 15 দাগাইছে, পরে দেখবা 20 থেকে 25 দাগাইছে। মানে তার এই দুইটা স্টেপে যারা টপার থাকবে তাদের দেখবা এই দুইটা স্টেপে মোটামুটি তারা 70 থেকে 75 দাগাই ফেলবে। মানে স্টেপ 1 এবং স্টেপ 2 তে 70 থেকে 75টা দাগা শেষ। এবং যারা টপার তারা স্টেপ 3 তে এসে দেখবা এখানে 75 দাগাইছে না। মানে আমি তোমাকে বলবো, এটা তোমার খারাপও লাগতে পারে, আমি এটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম, তুমি 80টা দাগায় ম্যাক্সিমাম কিন্তু চান্স ইনশোর করা ডিফিকাল্ট হয়ে যায়। আবার যদি তুমি মনে করো 70 কাটবে, 70টা দাগায় আসবো চান্স পাবো, 70 দাগায় চান্স পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, 70-75 দাগায় চান্স পাওয়া আসলে ডিফিকাল্ট হয়ে যায়। যারা টপার তারা দেখবা অবশ্যই 90 থেকে 95টার মধ্যে দাগাবে। এবং যারা মোটামুটি চান্স ইনশোর করতে চাও, আমি বলবো যে 85 থেকে 90টার মধ্যে দাগানো উচিত। তোমার নাম্বার কমে আসবে ভাই, তুমি যদি মনে করো 75 দাগায় আমি 75টাই পাবো, হবে না, এটা কখনো হয় না। তো এই টপার যারা আছে তারা দেখবা পরবর্তী যে তোমার এখানে 15 মিনিট আছে, এখানে তারা দেখবা যে বাকি আরো 20টা দাগাইলো। ধরো এখানে 70টা দাগাইছে, পরে আরো 20টা, তার মানে অলরেডি তার 90টা দাগা হয়েছে। বাট তুমি যদি টপার না, তুমি যদি এভারেজ স্টুডেন্ট, তুমি যে কাজটা করছো প্রথমে দাগাইছো 50টা, এরপরে দাগাইছো কয়টা ভাইয়া? এরপরে দাগাইছো 15টা। তাহলে 50 আর 15, তাহলে তোমার কত হইলো? 50, 60, 65টা হয়ে গেল। আচ্ছা 65টা হয়ে যাওয়ার পরে দেখো 65 অলরেডি হয়ে গিয়েছে আমার।
এখন বাকি যে এই যে 15 মিনিট সময়টা আছে, তুমি এখানে চেষ্টা করো আরো কয়েকটা বেশি লাগানোর চেষ্টা করবা। ওকে, যদি পারো খুবই ভালো। এখন বাকি যে 15 মিনিট আছে, এই 15 মিনিট তুমি দেখবা যেগুলা তোমার মনে করো একটু কনফিউশন আছে, যে ক হবে নাইলে খ হবে, ক আর খ এর মধ্যে প্যাচ লাগিয়ে দিয়েছে, এরকম কিছু কনফিউশন আছে। আবার কি তোমার প্রশ্ন বাকি আছে কয়টা, তাহলে যেহেতু তুমি দাগাইছো এখানে 65 দাগাইছো, তাহলে তোমার হাতে এখনো প্রশ্ন আছে 45টার মতো প্রশ্ন, 35টার মতো প্রশ্ন আছে তোমার হাতে। এই যে বাকি যে 35টা প্রশ্ন আছে, এখান থেকে তুমি যেগুলো হচ্ছে 50-50, মনে করো এই ক হবে নাহলে খ হবে, আবার কিছু প্রশ্ন একবারই পারো না, ধরো 10টা তোমার একবারই বাদ, যে 10টা তুমি একদম চোখেই দেখো নাই, তো এরকম তোমাকে রিস্ক নেওয়া লাগবে, এবং এই জায়গাটা এসে 50-50 বা যেগুলো মনে হবে বা এইটা হবে, এই টাইপের প্রবলেম তোমাকে দাগাইতে হবে। কেন দাগাইতে হবে আমি তোমাকে এর আগেও আমি তোমাকে এক্সপ্লেন করছিলাম, যে মনে করো 20টা প্রশ্ন তুমি একদমই পারো না, তাহলে মানে পারো নাকি, তুমি যেহেতু 70টা বা 65টার মতো মোটামুটি শিওর দাগাইছো, তাহলে এই বাকি যদি 20টা তুমি দাগাও, তাহলে তোমার সাথে কি ঘটতে পারে দেখো। এই বাকি 20টার মধ্যে তুমি মনে করো 14টা সঠিক করছো, তুমি মনে করো 14টা একদম না, 14টা না, মনে করো যে তুমি এখানে 16টা ভুল করছো, 16টা তোমার ভুল, এবং তুমি 4টা সঠিক করছো। 16টা যদি ভুল করো, 16টা ভুল করলে 16 ইন্টু 0.25, তোমার এখানে কয় মার্ক যাচ্ছে, 4 মার্ক কাটা যাচ্ছে, এবং 4টা সঠিক করার কারণে তোমার 4 মার্ক চলে আসতেছে, তারপরে ইকুয়াল 4 তোমার লাভও নাই লসও নাই। 20টার মধ্যে 16টা ভুল, 16টা ভুল করলে নেগেটিভ যাবে 4, আর 4টা যেহেতু হয়েছে তুমি 4 নাম্বার পাচ্ছ, 4 আর 4 ইকুয়াল চলে আসতেছে। এখন যেহেতু ভাইয়া তুমি এতগুলো কারেক্ট করে আসতেছো, এখন 20টার মধ্যে তোমার 16টাই ভুল হবে না, ধরে নাও যে তোমার 14টা ভুল হয়েছে, 14টা ভুল হইলে তোমার এখান থেকে 14 ইন্টু 0.25, তাহলে 12টা ভুল হলে 3 মার্ক আর 2টা, তার মানে 3.5 মার্কস এখানে তোমার কাটা যাচ্ছে, আর 6টা হওয়ার কারণে তুমি 6 মার্ক পাইছো। তাহলে 6 থেকে যদি 3.5 বাদ দাও, তাহলে এখানে তোমার কত নাম্বার চলে আসতেছে, এখানে তোমার চলে আসতেছে 4, 5, 6, তাহলে 2.5 চলে আসতেছে। এখন ওই যে তোমাকে বললাম, তুমি মোটামুটি শিওর দাগাইছো 70টা, কিন্তু 70টা দাগে তো 70 পাবা না, 70 দাগে তুমি মনে করো পাইছো, মার্ক কমে আসবে 2 থেকে 3 মার্ক, বা কপাল খারাপ হলে 4 মার্কও কমে আসতে পারে। তো 70টা দাগায় তোমার 3 মার্ক যদি কমে আসে, বা 2 মার্ক যদি কমে আসে, ধরেই নাও যে 70টা দাগায় তুমি পাইছো হচ্ছে 68 পাইছো, এবং কাট মার্ক কিন্তু 70, সেক্ষেত্রে এই যে এক্সট্রা তুমি 20টা দাগাইলা, এখান থেকে তোমার 2.5 আসতেছে, তাহলে তোমার কিন্তু গড়ে কিন্তু তখন 70.5, তুমি কিন্তু চান্স পাইতেছো সরকারি মেডিকেলে। আর যদি তুমি কাটায় কাটায় দাগে আসতা, তাহলে কিন্তু তুমি এই জায়গায় চান্স পাইতে না, কারণ তুমি এখানে দাগাইছো 70টা, তোমার কমে আসতেছে 68-তে, কাট মার্ক কিন্তু স্টিল ধরে নাও 70, তখন তোমার চান্স হচ্ছে না। বাট এক্সট্রা 20টা দাগার কারণে তোমার এখান থেকে নেগেটিভ যাওয়ার পরে তোমার 25 আসতেছে, তখন তোমার চান্স ইনশিওর হয়ে যাচ্ছে। এই জন্য বললাম যে রিস্ক নয়, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইলাম। তো এখন যেহেতু এখানে তুমি অলরেডি 65টা দাগাইছো মোটামুটি শিওর, স্টেপ 3 তে কনফিউশন বা যেগুলো একটু আরেকটু চিন্তা করলে পারবো বা মনে হচ্ছে এগুলো হবে, এইরকম তুমি দাগাবা। আরো মনে করো তুমি কটা দাগাবা, আরো মনে করো তুমি 15 মিনিট সময় আছে, দেখবা যে তখন তো মাথার ব্রেন তোমার কাজ করা শুরু করে দিচ্ছে, অলরেডি 20টা মতো দাগাইতে পারবা। তাহলে এখানে 60, এখানে তোমার 20, তাহলে কয়টা হচ্ছে 60, 70, 80, 85। মোটামুটি যারা এভারেজ স্টুডেন্ট তাদের কিন্তু 85 থেকে 90টা, মানে কম দাগাইলে মানে বেশি দাগাইলে চান্স পাবা, বিষয়টা আবার এমনও না তখন নেগেটিভ থেকে কমে আসতে পারে তোমার। বাট নেগেটিভ কিভাবে কমে আসতে পারে সেটা কিন্তু তোমাকে বুঝাইলাম। অনেকে বলতে পারে না যে ভাই আমি নেগেটিভ দাগাইছি, ভাই নেগেটিভ খেয়ে আমার চান্স হয়, এটা ডাহা মিথ্যা কথা। তোমাকে তো বুঝাইলাম ভাই আমি, যে মনে করো যে 70টা শিওর দাগাইছে, সে যদি পরে 20টা দাগায় ভুল দাগায়, তাহলে কিন্তু 20টাই ভুল হবে, কখনোই তো ভুল হবে না। তার মানে কি, তার মানে এই 70টার মধ্যে থেকে তার ভুল গেছে, যে 70টা গাইড করতে পারে, সে 20টা যদি আন্দাজেও দাগায় 20টার মধ্যে 20টা কখনোই ভুল হবে না। তার মানে তোমার নেগেটিভের জন্য তোমার চান্স মিস্টেক হয় নাই, তোমার মিস্টেক হয়েছে তোমার এখানেই অনেকগুলো ভুল ছিল, তারপরে তো নেগেটিভ ছিল, সব মিলে তোমার চান্স ইনশিওর করতে তুমি পারো নাই। তো তোমাকে মোটামুটি দাগাইতে হবে, না দাগাইলে তুমি আলটিমেটলি চান্স পাবা না। তো যে জিনিসটা বললাম, তুমি যদি এখানে প্রথমত 50টা দাগাও, এরপরে 15, তাহলে 50 আর 15, 60, 65, পরে স্টেপে 20টা, তাহলে এভাবে তোমার অলরেডি 85টা দাগানো হয়ে গিয়েছে। এরপরে আরো তোমার হাতে 5 মিনিট, মানে 3 স্টেপে আমরা মোটামুটি আমাদের এখানে কাজ বা সব শেষ করে দিয়েছি, আরো 5 মিনিট সময় আছে। এখন তুমি যদি আরো কিছু রিস্ক নিতে চাও, বা তোমার যদি মনে হয় যে না এগুলো দাগাইলে হবে, সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ 85 থেকে, যদি ভালো স্টুডেন্ট হও সেক্ষেত্রে 85 থেকে 90, এভারেজ হইলে তোমার যদি মনে হয় যে না ভাই 85টা দাগাইলে আমার সেখান থেকে নেগেটিভ চলে যাও, আমার 70 প্লাস থাকবে, ঠিক আছে, 70 প্লাস বা 72 থাকবে, তাহলে বলবো যে না তাহলে ঠিক আছে, তোমার মোটামুটি বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে কাটমার্ক যেটা হয় ওইটা তোমার আশেপাশে থাকলে তুমি একটা পজিটিভ ইমপ্রেশন রাখতে পারো যে না আমি চান্স পেয়ে যাবো। তো এভাবে তুমি যদি 3 স্টেপ মেথড ফলো করো, বা আমি তোমাকে যে টিপসগুলো দেওয়ার চেষ্টা করলাম, এগুলো ফলো করলে আশা করি তুমি কোনো না কোনো একটা সরকারি মেডিকেলে চান্স ইনশিওর করতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। সবাই ভালোভাবে পরীক্ষা দিও, ভাইয়ের জন্য দোয়া রাখো। যে কোনো প্রয়োজন আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ সবই দেওয়া রয়েছে, তোমার চাইলে কথা বলতে পারো। আর মেডিকেল ভর্তি পরীক্ষার পরে কিন্তু বাকি পরীক্ষাগুলো খুব বেশি সময় নেই, আমাদের কিন্তু কৃষিগুচ্ছর ফাইনাল সাজেশন ব্যাচ একদম শিওর শর্ট ক্লাসগুলো চলতেছে। আশা করি আমরা যেভাবে পড়াবো, কেউ যদি কৃষিগুচ্ছর এই ক্লাসগুলো করতে পারে, এখান থেকে আমরা সর্বোচ্চ প্রশ্ন কমন এনে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা ক্লাসে প্রত্যেকটা জিনিস ভেঙে যেগুলো আসতে পারে কৃষিগুচ্ছের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে পড়াই দেবো, এবং সবগুলো শিওর শর্ট ক্লাস।
ক্লাস। ওকে, তো তোমরা এই শিওর ক্লাসগুলো যদি আমাদের কোর্স 2,500 টাকা, এখন তোমরা ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকা, মাত্র 1020 টাকায় কিছু কিছু সবগুলো সাবজেক্টের শিওর ক্লাস পেয়ে যাবা। ওকে, তো যারা এখনো ভর্তি হয়নি তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমরা ক্লাসগুলো, ঠিক আছে, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 12 তারিখ শেষ না, আমরা 12 তারিখ রাতে বা 13 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করবো। ঠিক আছে, যারা মেডিকেল পরীক্ষা দিবা মানে তাদের একটা রুটিন হচ্ছে ক্লাসগুলো শুরু করবো। আর যারা এখনই শুরু করতে চাচ্ছ ভর্তি হলে তুমি ক্লাস পেয়ে যাবা, কারণ আমাদের কথা হচ্ছে সময় বেশি নেই, একদিনও সময় নষ্ট করা যাবে না। তো যারা ভর্তি হতে যাচ্ছ তারা এই যে নাম্বারটা রয়েছে 01317132318 এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করে একটা মেসেজ দিলে হবে। বাকি কথাবার্তা আমাদের সাথে অন্য কোনো ভিডিওতে হবে। তো সবাই ভালো থাকো, ভালোভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, প্যারা নিও না, একদম চিল থাকো। আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।